1895 সাল কলকাতার টাউন হলে একটা যুগান্তকারী পরীক্ষা করলেন প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তিনি তার যন্ত্রে ছোট মাপের তরঙ্গ, যাকে বলা হয় মাইক্রোওয়েভ বা বেতার তরঙ্গ, তা তৈরি করে কোনো তার ছাড়াই 18 ইঞ্চির পরপর 3টি ইটের দেওয়াল ভেদ করে পাঠিয়ে দিলেন 75 ফুট দূরে রাখা তার তৈরি ডিটেক্টর যন্ত্রে, তার রিসিভিং ডিভাইসে। সেখানে সেই মাইক্রোওয়েভ দিয়ে তিনি ছোট বারুদের একটা স্তূপে আগুন ধরালেন এবং একটা ছোট্ট ঘণ্টাধ্বনি তৈরি করলেন। এই আশ্চর্য পরীক্ষার দ্বারা তিনি প্রমাণ করলেন যে তার ছাড়াই, দ্যাট মিন্স ইন এ ওয়্যারলেস কন্ডিশন, অদৃশ্য বিদ্যুৎ তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো সম্ভব। বিজ্ঞানের জগতে এটা ছিল একটা অকল্পনীয় আবিষ্কার। কিন্তু দুর্ভাগ্যবশত তদানীন্তন ইংরেজ সরকার বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর এই আবিষ্কারকে কোনো রকম গুরুত্ব দিল না। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তার গবেষণাপত্র নিয়ে পরের বছর লন্ডনে উপস্থিত হলেন। লিভারপুলের ব্রিটিশ অ্যাসোসিয়েশনে তিনি তার আবিষ্কার নিয়ে বক্তৃতা করলেন। বলা বাহুল্য, সেই সময় যদি তিনি তার নিজের নামে তার সেই বেতার যন্ত্রটিকে পেটেন্ট করতেন, তাহলে কিন্তু তিনিই হতেন বেতার যন্ত্রের সর্বপ্রথম আবিষ্কারক। কিন্তু তিনি তা করলেন না। কেন করলেন না? আসলে তিনি মনে প্রাণে চাইছিলেন তার আবিষ্কারকে মানবজাতির গবেষণার কাজে ব্যাপকভাবে অন্যান্য বিজ্ঞানীরা ব্যবহার করুক। এটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। 1896 সালে লন্ডনের বিশ্ববিদ্যালয় তাকে তার সেই মৌলিক গবেষণার জন্য তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করল। এই ঘটনার বছর তিনেক পরে 1899 সালের 27 এপ্রিল জগদীশচন্দ্র বসু লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার গবেষণাপত্র পেশ করলেন, যেখানে তিনি পরিষ্কার জানালেন যে রেডিও তরঙ্গের সিগন্যাল ধরার জন্য তিনি তার ডিটেক্টর ডিভাইসে মার্কারি এবং আয়রনের সমন্বয়ে তৈরি করা কোহেরর ব্যবহার করেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন, কোহেরর হলো যে কোনো গ্রাহক যন্ত্রের প্রাণভোমরা। বেতার যন্ত্র তৈরির জন্য এই কোহেররই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। এবার আসুন সে সময়ে পরপর ঘটে যাওয়া অদ্ভুত কিছু ঘটনাক্রম লক্ষ্য করা যাক। 1899 সালের মে মাসে একজন বিজ্ঞানী, তার নাম টমাসিনা, তিনি দাবি করলেন যে মার্কারি দেওয়া কোহেরর তিনি তার ডিভাইসে ব্যবহার করে সফল হয়েছেন। 1900 সালে আরেকজন ইতালীয় বিজ্ঞানী পি ক্যাস্টেলি তিনি দাবি করলেন যে মার্কারি ব্যবহার করে তিনিও কোহেরর তৈরি করেছেন। 1901 সালে আরেকজন বিজ্ঞানী এল সোলারি, তার সপক্ষে দাবি করা হলো যে মার্কারি ব্যবহার করে কোহেরর তৈরিতে তিনিও সফল হয়েছেন। বলা বাহুল্য, এই তিনজন বিজ্ঞানী, এদের মধ্যে কেউই কিন্তু তাদের গবেষণাপত্রে, তাদের বক্তব্যে কোথাও কেউই বললেন না যে তাদের আগেই বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু মার্কারি ব্যবহার করে প্রথম কোহেরর তৈরি করে রেডিও সিগন্যাল ধরতে সফল হয়েছেন। না, কেউই বললেন না। ভাবটা এরকম যে তৃতীয় বিশ্বের একটি দেশের কোনো এক অনামী বিজ্ঞানী তিনি কি কখনো এসব তৈরি করতে পারেন? এরপরেই এসে গেল 1901 সালের সেপ্টেম্বর মাস। আসরে হাজির হলেন ইতালীয় বিজ্ঞানী মার্কনি। তিনি কি করলেন? তিনি মার্কারি ব্যবহার করা কোহেরর ডিভাইসটিকে সামান্য মডিফাই করে তৈরি করলেন নতুন ধরনের একটি ডিটেক্টর ডিভাইস এবং সেই আবিষ্কারকে তিনি নিজের নামে পেটেন্ট করিয়ে রাখলেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, পেটেন্ট করিয়ে রাখলেন সেই কোহেরর যন্ত্রটিকে। বেতার যন্ত্রের রিসিভিং ডিভাইসে মডিফাই যেটা বিজ্ঞানী মার্কনি করেছিলেন, সেটা আপনাদের বলে রাখি। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তার বেতার যন্ত্রে, যেখানে কোহেরর হিসাবে ইউ আকৃতির নল যেখানে তিনি ব্যবহার করেছিলেন, সেখানে কোহেরর তৈরিতে বিজ্ঞানী মার্কনি ইউ আকৃতির নলের পরিবর্তে সোজা নলে, একটা স্ট্রেট নলে মার্কারি ব্যবহার করেছিলেন মাত্র। পার্থক্য কিন্তু শুধু এইটুকুই। কিন্তু বিজ্ঞানী মার্কনি তার পেটেন্টের আবেদনপত্রে কোথাও বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নাম উল্লেখ করলেন না।
কখনোই বললেন না যে তিনি কোহেরর তৈরির আইডিয়াটি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর কাছ থেকে পেয়েছেন। আগের যে বিজ্ঞানীরা তারা কিন্তু তাদের আবিষ্কারকে কখনোই পেটেন্ট করাননি, কারণ তারা স্বীকার করুন আর নাই করুন তারা ভালো করেই জানতেন যে লন্ডনে রয়্যাল সোসাইটিতে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বক্তব্য পেশ করেছেন, তার সেই পেশ করা গবেষণাপত্রের দরুন তারা ভালো করে জানতেন যে বেতার যন্ত্রটির আসল আবিষ্কারক হলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। কিন্তু মার্কনি আসরে এসেই কাজের কাজটি করে ফেললেন, নিজের নামে বেতার যন্ত্রটির পেটেন্ট করিয়ে রাখলেন। শেষমেশ 1909 সালে সুইডিশ নোবেল কমিটি বেতার যন্ত্রের আবিষ্কারক হিসাবে বিজ্ঞানী মার্কনিকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত করে। তার নামেই বেতার যন্ত্রটির রিসিভিং ডিভাইসটি পেটেন্ট করা ছিল বলে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বা অন্য কোনো বিজ্ঞানীর নাম উঠে আসার কোনো প্রশ্নই উঠল না। এখন প্রশ্ন হলো, পরপর এইসব ঘটনা ঘটার সময় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কি করছিলেন? তিনি কি এসব ঘনঘটা কিছুই লক্ষ্য করেননি? শুনলে বিস্মিত হবেন যে তিনি সমস্ত ঘটনাক্রম দূর থেকে লক্ষ্য করেছিলেন, কিন্তু কোথাও তিনি কখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আসলে তিনি সে সময় পদার্থবিদ্যার গবেষণার ক্ষেত্র থেকে অনেক দূরে সরে এসে উদ্ভিদবিদ্যার গবেষণায় তিনি মগ্ন হয়ে আছেন। উত্তেজনায় উদ্ভিদ সাড়া দেয়, এই তত্ত্বের সপক্ষে তিনি নিত্য নতুন পরীক্ষায় সম্পূর্ণ আত্মনিয়োগ করেছেন। নতুন আবিষ্কৃত এক জগৎ নিয়ে তিনি রাত দিন তন্ময় হয়ে রয়েছেন। এসব ঘটনা ছিল তার কাছে অতি নগণ্য, তিনি ভ্রুক্ষেপও করেননি। তবে সে সময় বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা একটি চিঠিতে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। সেই গুরুত্বপূর্ণ বক্তব্য থেকে সহজেই অনুমান করা যায় যে বিজ্ঞানী মার্কনি তিনি বেতার যন্ত্র আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি আসলে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর বেতার যন্ত্রের ডিটেক্টর ডিভাইসের কোহরর যে মডেল, সেই মডেলটি নিপুণভাবে নকল করেছিলেন। তা যে কথাটি অধিকাংশ বিদগ্ধ মানুষজন বলেন তা হলো এই যে, যদি জগদীশচন্দ্র বসু তার আবিষ্কারকে পেটেন্ট করে রাখতেন, যদিও তাতে মার্কনির কোম্পানি হয়তো অনেকটা লাভবান হতো, মার্কনি আরও বেশি হয়তো ধনী হতেন, তথাপি এটা সত্য যে জগদীশচন্দ্র বসুর বেতার যন্ত্রের কোহরটি অন্য কেউই আর ব্যবহার করতে পারতেন না। বেতার যন্ত্র আবিষ্কারক হিসাবে জগদীশচন্দ্র বসুই নিশ্চিতভাবে নোবেল পুরস্কার পেতেন। তবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কিন্তু ইতিহাসের গর্ভে তিনি কখনোই হারিয়ে গেলেন না। ঐতিহাসিক সেই সব ঘনঘটার প্রায় 90 বছর পর 1997 সালে গবেষক মিতা মুখার্জি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশ করলেন তার বিখ্যাত লেখা বোস ইনভেন্টেড মার্কনিস ওয়্যারলেস। পরের বছর 1998 সালের জানুয়ারি মাসে প্রফেসর প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায় উন্মোচন করলেন আসল সত্য। তিনি বহু তথ্য উত্থাপন করে প্রমাণ করলেন যে মার্কনির বেতার যন্ত্রে আসলে ব্যবহার করা হয়েছে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত ডিটেক্টর ডিভাইস, মার্কারিযুক্ত কোহেরর। গবেষক প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায় তার সেই লেখাটির শিরোনাম দিয়েছিলেন, স্যার জেসি বোসেস ডায়োড ডিটেক্টর রিসিভড মার্কনিস ফার্স্ট ট্রান্সঅ্যাটলান্টিক ওয়্যারলেস সিগন্যাল অফ ডিসেম্বর 1901। লেখাটি প্রকাশিত হল বিশ্বখ্যাত ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, সংক্ষেপে IEEE, তার জার্নালে। এই আন্তর্জাতিক সংস্থাটি কিন্তু 1920 সালে বিজ্ঞানী মার্কনিকে সংস্থার পক্ষ থেকে বেতার যন্ত্রের আবিষ্কর্তা হিসাবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু 1998 সালের পর থেকে সব কিছু পাল্টে গেল। IEEE এই আন্তর্জাতিক সংস্থাটির প্রসিডিংসে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকেই রেডিওর প্রকৃত আবিষ্কারক হিসাবে বিশ্বব্যাপী তাকে স্বীকৃতি দেওয়া হলো। সমগ্র বিশ্ববাসী জানতে পারল যে রেডিওর আবিষ্কর্তা ইতালির বিজ্ঞানী মার্কনি নয়, প্রকৃত আবিষ্কর্তা হলেন বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, যিনি তার আবিষ্কৃত বেতার যন্ত্রটিকে কোনো পুরস্কারের জন্য নয়, কোনো
মানিটারি প্রফিটের জন্য নয়, যিনি তার আবিষ্কারকে উৎসর্গ করেছিলেন মানব জাতির সামগ্রিক উন্নতির স্বার্থে। বিজ্ঞানের ইতিহাসে, সভ্যতার ইতিহাসে এই রকম নিঃস্বার্থ আত্মনিবেদন করেছেন এমন বিজ্ঞানী সত্যি সত্যি দুর্লভ। আমার তো ধারণা তিনি দুটি নোবেল পুরস্কারের যোগ্য ব্যক্তি ছিলেন। বেতার যন্ত্র আবিষ্কারের জন্য তো বটেই, উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয় এই তত্ত্বের প্রবক্তা ও প্রমাণকারী বিজ্ঞানী হিসাবেও তিনি নোবেল পুরস্কারের যোগ্য ব্যক্তি ছিলেন। বলা বাহুল্য এটাও সত্যি যে তার মতো একজন মহাবিজ্ঞানীর প্রতিভাকে পরিমাপ করার জন্য নোবেল পুরস্কার কখনোই যথেষ্ট নয়। এই মানুষরাই অবিশ্বাস্য শক্তির বলে ইতিহাসকেই গ্রাস করে চিরকালের জন্য অমর হয়ে থাকেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সেফ থাকুন। নমস্কার।